কালকে মানে শ্রদ্ধেয় কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন। আমি ওনার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শুরু করছি। কথা খুব অল্প, আমি আসলে ভালো কথা বলতে পারি না, কিছু কিছু লিখতে পারি। এই বইটি ইংরেজি করার প্রস্তাবটা আমার কাছে এসেছিল আমিরুল ইসলামের কাছ থেকে, শিশু সাহিত্যিক। উনি আমাকে দিয়ে জীবনে অনেক কিছু লিখিয়েছেন, অনেক অড জিনিস লিখিয়েছেন। মানে অড বলতে যে আমার জন্য খুব কঠিন কাজটা প্রাথমিকভাবে মনে হয়েছিল। তামিল ভাই সবসময় একটা কথা বলেন যে ইনার জীবনে তো কত কিছু করো না, একটা চেষ্টা করো, হবে। এই বইটার ক্ষেত্রেও তাই হয়েছে, কারণ আমরা তো আসলে ইংরেজিটা মানে সরাসরি ইংরেজি লেখার অভিজ্ঞতা আমাদের অনেকের কম, বা অনেক লম্বা সময় ধরে আমরা এই চর্চা করি না। বাংলাটার চর্চা হয়, আমি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছি অনেক কিছু, সেটাও অবশ্য আমিরুল ভাইয়ের উৎসাহী করেছি। তো এই বইটা করতে কাজটা আমার কাছে একটু কঠিন মনে হলো। ঠিক আছে, গল্প পছন্দ করলাম। তো পড়তে গিয়ে আমার যেটা মনে হলো, প্রাথমিক পর্যায়ে যখন আমি পড়তে শুরু করলাম ওনার গল্পগুলা, তখন আমার মনে হলো যে খুব মুক্তিযুদ্ধের কিছু বিশদ কাজ আছে ওনার মধ্যে। শহর, গ্রাম, মানুষের জীবন, মনস্তাত্ত্বিক জায়গাগুলো খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল। যে মানসিক যে জায়গাটা, ওই সময় একটা অবরুদ্ধ রুদ্ধশ্বাস সময়ের ভেতরে, চারটা দেয়ালের ভেতরে মানবীর মনের যে সংকট, এবং তারা যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে এবং কিভাবে মানুষ উঠে দাঁড়াচ্ছে, সেই পাকিস্তানি সৈন্যবাহিনীর নির্যাতন, সেই একটি ভিন্ন দেশীয় সরকারের যেই অত্যাচার নিপীড়ন চলেছিল আমাদের উপরে 1971 সালে, সেই গল্পটা, মানসিক বিপর্যয়ের গল্পটাও কিন্তু উনি এখানে তুলে ধরেছেন ওনার গল্পগুলোতে, যেটা আমার কাছে মনে হয়েছে যে খুব জরুরি। যেমন আমরা অনেক গল্পই পড়ি যেটা হয়তো দেখা যায় যুদ্ধক্ষেত্র, মুক্তিযুদ্ধের সংগঠন, মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, বা কয়েকটি চরিত্র নিয়ে গেরিলা যুদ্ধ, এটা সেটা। কিন্তু ওনার গল্প পড়তে গিয়ে আমার কাছে কোথাও ভিন্নতর মনে হয়েছে যে এটার ভেতরে মানসিক সংকটটা আছে। যুদ্ধ পরবর্তী যে সংকটগুলো তৈরি হয়, সেই কাহিনীটাও উনি কিন্তু এখানে একটি গল্পে লিখেছেন, যেটা আমি ইংরেজি নাম দিয়েছি রোড ব্যাক। মানে আমার প্রাথমিকভাবে মনে পড়েছিল যে এরিক মারিয়া রেমার্কের একটা বিখ্যাত উপন্যাস আছে রোড ব্যাক। মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে যখন সৈন্যরা বাড়ি ফিরে আসে, তখন তারা কি সংকটের মুখোমুখি হয়। ওনার গল্পের মধ্যেও কিন্তু এরকম একটি গল্প আছে যে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়ার বেশ কয়েক বছর পরে একজন ভদ্রলোক বিদেশ থেকে ফিরে এলেন। তার জীবনের, তার যে ওই গ্রামটাতে উনি ফিরে গেলেন যেখানে যুদ্ধের সময় উনি আশ্রয় নিয়েছিলেন। তো ওইখানে যে মানসিক সংকট, বাংলাদেশে বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট ওনাকে যে মানসিক পীড়ন দিচ্ছে, সেই কাহিনীটাও উনি ওখানে তুলে এনেছেন। তো অনুবাদ করতে গিয়ে একটু জটিলতার মুখোমুখি হয়েছি, কারণ মানসিক জায়গাগুলো অনুবাদ করা কিন্তু খুব কঠিন। মানে ইংরেজি আমাদের মানে একটা কথাই আছে যে লস্ট ইন ট্রান্সলেশনে, অনুবাদে অনেক কিছু হারিয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু কিছু জায়গা আমাকে আবার কোথাও একটু গুছিয়ে আবার নিজের মতো করে লিখতে হয়েছে। মানে এই অর্থে নিজের মতো করে লিখতে হয়েছে যে এই শব্দটার তো ইংরেজি নাই। এই মানে গাছের বিবরণ আমি কি হিজল গাছ লিখব নাকি হিজল গাছের ইংরেজি লিখব, মানে এরকম কিছু কিছু বাধাবিঘ্ন অতিক্রম করতে হয়েছে। কিন্তু কাজটা করে আমি খুব আনন্দ পেয়েছি একটি কারণে। সে আনন্দটা হচ্ছে যে একটু আগে অনেকেই বললেন যে আমাদের এই সময়ে আমাদের মুক্তিযুদ্ধের যে কাহিনী, আমাদের যে ইতিহাস, সেটা এভাবে যারা ইংরেজি পড়তে অভ্যস্ত, বা ইংরেজিতেই যারা পড়াশোনা করেন, বা বাইরের পৃথিবীর মানুষ যারা বিদেশি আমরা বলি, তাদের কাছে আমাদের মুক্তিযুদ্ধের এই চমৎকার গল্পগুলো পৌঁছে যাবে, সেটা ভেবে আমি অন্য প্রকাশকে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটি উদ্যোগ নিয়েছেন। আমিরুল ভাইকে ধন্যবাদ জানাই, ওনার পরিবারের সদস্যরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যে এরকম একটি চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানাই, চ্যানেল আইকেও ধন্যবাদ জানাই। যে অনুবাদ আসলে আমাদের এখানে গুছিয়ে হয়তো আমরা করতে পারি না অনেক সময়, বা অনেকে আছেন অনেকে ভালো অনুবাদ করেন। আমি বলবো যে ভবিষ্যতে এদেরকে যদি এক জায়গায় এনে একটা প্ল্যাটফর্মের আন্ডারে যদি তাদেরকে দিয়ে কাজ করানো যায়, আমি মনে করি যে সেটা খুব ভালো একটা উদ্যোগ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।